হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সবসময় আমি অনেক হাসি মুখে আসি, ভালোভাবে আসি। তো আজ আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এসেছি। আজকে আমি কোনো নতুন ব্লগ নিয়ে আসিনি বা কোনো কিছু নিয়ে আসিনি। আজকে আমি আমার লাইফের কিছু আপডেটস নিয়ে তোমাদের কাছে এসেছি। তো সেই আপডেটগুলো আমি এখনও অবধি অফিসিয়াল কিছু করেছিলাম না, বা এখনও অবধি সবাই জানে না। হয়তো এই ভিডিওটার মাধ্যমে সবাই জানতে পারবে আজকে। তো হ্যাঁ, তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বা তোমরা টাইটেলটা দেখে বুঝে গেছো যে আমি আজকে কোন টপিকের উপরে কথা বলতে চলেছি। সরি, আমার গলাটা একটু খারাপ, আমার শরীরটা অনেক খারাপ হয়েছে, তো তার জন্য গলাটা মনে হয় একটু অ্যাবনর্মাল আসছে। তো এখন কিছু করার নেই, আর কি করবো। হ্যাঁ, যেটা থাম্বনেলটা দেখলে, টাইটেলটা দেখলে, এটা ঠিক, আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। আর সেটা স্টোমাক ক্যান্সার। একটা স্টোমাকের টিউমার থেকে ক্যান্সারটা হয়েছে। তো যেটা আর্লি স্টেজ নয়, অ্যাডভান্সড স্টেজে আছে। তো সেটারই ট্রিটমেন্ট এখন শুরু হবে, সেটারই ট্রিটমেন্ট এখন চলছে। আর এই নিউজটা সবাই জানে না, আমি সবাইকে জানানোর সেই শক্তিও ছিল না, আমি সেই শক্তিও পাইনি আর জানাতেও পারিনি। তো হয়তো এই ব্লগটার মাধ্যমে আজকে সবাই জেনে যাবে যারা বাকি ছিল। হ্যাঁ, এটা সব খবরটা সত্যি। ক্যান্সার জিনিসটা শুনলেই আমরা সবাই একটু আঁতকে উঠি, আমাদের সবারই এটা ভয় করে যে ক্যান্সার। তো আমিও সত্যি এই জিনিসটা সারা জীবন ভয় পেতাম ছোটো থেকে। মার অনেক অসুবিধা হয়, মার অনেক সার্জারি করা আছে, তো সেগুলো নানান দিক থেকে অসুবিধা। এমন কোনো ডিজিজ নেই যেটা আমার মায়ের নেই এখনও অবধি। এটাই খালি বাকি ছিল, ভগবান সেটাও দিয়ে দিল। তো সবসময় টেনশনে থাকতাম যে কিছু না হয়, কিছু না হয়। কিন্তু যেই সাইডগুলো নিয়ে টেনশনে থাকতাম সেখানে কিছু হয়নি, সেগুলো সব হেলদি আছে। যেটা নিয়ে কোনো দিনও ভাবিনি হয়েছে সেই সাইডেই। তো যেদিন আমি খবরটা জানতে পারি তখন আমি সার্টিফিকেট আনতে গেছিলাম। সার্টিফিকেট পেয়েছি আমি সবে, তোমরা তো সবাই জানোই লাস্ট ব্লগে। আমার লাইফের সবথেকে বড় টাইম ছিল সার্টিফিকেটটা আমার হাতে পাওয়া। ঠিক তারপর পরেই আমার লাইফের আরও একটা বড় সার্টিফিকেট আমার হাতে চলে আসলো। আমি এই সময় আমার লাইফটা কেমন হওয়ার কথা ছিল না, আর এখন আমার লাইফটা কেমন হয়ে আছে। তো সেদিন আমি জাস্ট ব্রেকফাস্ট করতে বসেছিলাম সকালবেলা, তখনই আমার বোন আমাকে রিপোর্টটা পাঠিয়েছিল, বায়োপসি রিপোর্ট। কিছুদিন ধরে মার একটু প্রবলেম হচ্ছিলো, সেটা আমি জানতাম না। বেসিক্যালি প্রবলেমটা কিছুদিন আগের থেকে শুরু হয়েছে, তখন আমি বাংলাদেশে ছিলাম। তো আমি সবটুকু জানতাম না যে কী হচ্ছে না হচ্ছে। বাড়িতে আসার পরে দেখলাম যে মার 2 দিন একটা অ্যাটাক আসে পেইনের, তারপরে খাওয়ার পরেও অনেক ব্যথা করে বলে। তো আমার একটু ডাউট হলো যে কোনো প্রবলেম হতে পারে, একবার শিওর হয়ে নেই। তো আমি আলট্রাসোনোগ্রাফি করালাম, সেখানে এনলার্জড লিভার আসে। তো তারপর ডক্টর দেখাই, সে লিভারের ওষুধ দিয়ে ছেড়ে দেয়। তারপর 15 দিন পরে আবার একটা সেকেন্ড অ্যাটাক আসে। তো তখন আমি ডিসাইড করি যে অ্যাপোলোতে নিয়ে যাব, ওখানে গিয়ে ডক্টর দেখাবো। তো হেপাটোলজিস্টকে দেখাই। দেখানোর পরে উনি এন্ডোস্কোপি দেয়, আরও অনেক রকম টেস্ট দেয়। তো এন্ডোস্কোপি করানোর ওখানে ওরা বায়োপসি করে। আর সেই টাইমটা, সেই সকালটা ছিল আমার জীবনের সবথেকে খারাপ সকাল। 24শে নভেম্বর 2023। আমি সারা জীবন ডেটটা মনে রাখবো। আমি জাস্ট খেতে বসেছিলাম, ব্রেকফাস্ট করতে বসেছিলাম, তখন আমার বোন রিপোর্ট আনতে যায়। রিপোর্ট আনতে গিয়ে আমার কাছে জাস্ট আসে। আমি ভেবেছি, আমি কখনো বিশ্বাস করিনি যে খারাপ কিছু হতে পারে, আমি ভেবেছি এমনিই হবে। তো আমি রিপোর্টটা পড়ছি, লাস্ট লাইনেই আমি দেখি যে ওয়েল অ্যান্ড পোরলি ডিফারেন্সিয়েটেড অ্যাডিনোকার্সিনোমা উইথ সিগনেট রিং সেলস। তো জিনিসটা পড়ার পরে আমি 2 মিনিটের জন্য একটু থেমে যাই, আমার পাত থেকে মাটি সরে যায় যে এটা আমি কি পড়ছি, এটা কি সত্যি রিপোর্ট। আমি আবার পড়ি। আমি চাই জন্য আমি এই রিপোর্টটা ভুল পড়ছি, এরকম কিছু হোক। তো অ্যাডিনোকার্সিনোমা আমি কখনো ভাবিনি, কেউই রেডি থাকে না এই জিনিসটার জন্যে, তো আমিও ছিলাম না।
তারপরে আমি আমার সব ফ্রেন্ডদেরকেও দেখাই যে দেখতো আমি কি ঠিক পড়ছি। এটা আমি চেয়েছিলাম যে জন্য আমি সেদিন ভুল প্রমাণিত হই, কিন্তু না, আমি ভুল ছিলাম না। তো রিপোর্টটা পড়ার পরে আমার এমন মনে হয়েছে, ভগবান কেন, মানে জীবন আজকে আমাকে এমন দিকে দাঁড় করালো না। আমার রাতারাতি আমার লাইফ পুরো, বলে না যে একদম রাতারাতি চেঞ্জ হয়ে যায়, তো রাতারাতি আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেল। আজ আমি কি জিনিস নিয়ে এগোচ্ছিলাম আর কি আমার সামনে এসে আমার জীবন কিভাবে সামনে আসলো আমার। তো এই জিনিসটা পেয়ে, ওই রিপোর্টটা পেয়ে আমার মানে পার থেকে মাটি সরে যায়, একদম এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপরে তো আমি আস্তে আস্তে আমার দিদি বোনকে জানাই, বাপিকে জানাই। মাকে জানানোর সাহস আমার ছিল না, আমি মাকে বলতে পারতাম না, কারণ মা সবসময় এটা নিয়ে অনেক কনসিয়াস ছিল যে জন্য তার কোনোভাবে ক্যান্সার না হয়। কারণ এই ট্রিটমেন্ট সে নেওয়ার মতো ছিল না মেন্টালিটি, যে এই ট্রিটমেন্ট তোমরা সবাই জানো অনেক কষ্টের হয়, অনেক কঠিন হয়। আর যখন আমি রিপোর্টটা পেয়েছিলাম তখন সব থেকে বড় আমার মাথায় আগে এটা এসেছিলো যে ট্রিটমেন্ট কত পেনফুল হবে, আমার মা কত কষ্ট পাবে। এই জিনিসটাই মানতে পারছিলাম না, ইনফ্যাক্ট আমি আজও মানতে পারি না। তো তারপরে আমি মাকে জানানো হয়, আর তারপর আমরা ডিসাইড করি যে আমি লেট করব না, আমরা চেন্নাইতে চলে আসব। আমরা ডক্টরের সাথে কনসাল্ট করি, উনি চেন্নাইয়ের অ্যাপোলোতেই মানে বসেন, ওনার চেম্বার এখানেই। তো আমরা আর একদিনও ডিলে না করে চেম্বারে চলে আসি। তোমরা পরপর ফটোগুলো দেখতে পাবে, আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি। এই জন্যে নয় যে আমি ভিডিও বানাবো, কিন্তু এই জন্যে যে আমি যেমন আমার সুখের দিনগুলোকে আমি ক্যাপচার করি, এই দিনগুলো আমার জীবনের ওর্স্ট, এর থেকে খারাপ দিন কারো জীবনে আসে না। তো তার জন্যই আমি এই দিনগুলোকে কিছু কিছু করে ক্যাপচার করে রেখেছিলাম। কিছু আমার দিদিকে পাঠাতে হতো, বোনকে পাঠাতে হতো, কারণ ওরা এখানে নেই, শুধুমাত্র এখানে আমি আছি হ্যান্ডেল করার জন্যে, আর বাপি আছে। বাপিও তো অনেক ভেঙে পড়েছে। এখন আমার অবস্থা এমন যে আমার যদি এখন চিৎকার করেও কাঁদতে ইচ্ছে করছে, আমি চিৎকার করতে পারছি না। মানে সব কিছু আমার চোখের সামনে ঘটছে, সব কিছু আমাকে দেখতে হচ্ছে। তো তার জন্য আমি কিছু কিছু নিয়ে রেখেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে সুখের দিনটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য সব থেকে অন্ধকার দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকে আমার কথা ভাবো, প্রত্যেকে চিন্তা করো। তো আমি চাই যে তোমরা যেরকম আমার সবটা সময় আমার সাথে থেকেছো, এই কঠিন সময়টাও আমার সাথে থাকো। তোমাদের অনেক 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 প্রার্থনার দরকার। হয়তো আমি এখন বুঝতে পারছি যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। আমি যে ভগবান যেন কারোর জীবনে এরকম দিন না দিক, কারোর জীবনের জন্য এই দিন না আসুক, যে মাকে আমি কোনোদিনও একবেলা কোনোভাবেই তাকে বিছানায় দেখিনি, সেই মাকে যখন আমি অচেতন অবস্থায় বেডে পড়ে থাকতে দেখছি, সেই মাকে যখন আমি এত কষ্ট পেতে দেখছি, তখন আমার যে কী হচ্ছে সেটা শুধু মাত্র আমি জানি, আর কেউ জানে না। এই জিনিসগুলো নেওয়া যায় না, আমি মেনে নিতে পারি না যে ভগবান কেন, আমার মা কেন এত কষ্ট কেন মাকে দেয়। আমার মনে হয় যে পরিবারের অন্য সবারই শরীর খারাপ হলে একরকম ফিলিংস হয়, আর যখন জিনিসটা তোমার মায়ের উপরে এসে দাঁড়ায় তখন টোটালি ডিফারেন্ট হয় জিনিসটা। তো যখন আমি প্রথম মাকে, যেদিন মার ল্যাপারোস্কোপি হওয়ার কথা ছিল, তো যেদিন অপারেশন মেনলি আমাদের প্রথমে টেস্ট করার পরে সার্জারির ডেট দেয়। তো সার্জারি করতে যাওয়ার পরে ডিসিশন নেয় যে সার্জারি করা হবে না, ওখানে প্রথমে ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি হবে। তো সেই মতো আমি রাজি হলাম যে ঠিক আছে হোক। তো যখন ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি হলো আর মাকে সার্জিক্যাল আইসিইউতে ট্রান্সফার করলো, আর প্রথম আমি দেখা করতে গেছিলাম, আমার এখনও মনে আছে সেই সময়টা, সেই দিনটা হয়তো আমার সারা জীবন মনে থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো। একটা ডক্টর হয়েও আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল ওই ফেজটা মার দেখা, ওইভাবে মাকে শুয়ে থাকতে দেখা। আমি যখন গেছি তখন মা পুরো অচেতন অবস্থায় আছে, আর সে শুধু আমাকে বলছে যে আমি বেঁচে আছি, আমি ফিরেছি।
তো তখন আমি জাস্ট সে মনে করেছে যে তার সার্জারি হয়ে গেছে, আমাকে বলছে যে আমি ফিরে এসেছি, তেমন আমি বেঁচে গেছি, বল আমার কিছু হয়নি, আমার সার্জারি হয়ে গেছে। জাস্ট সেমি কনসিয়াস, সে তো তখন অতটাও কনসিয়াস না। তো আমি তাকে মিথ্যে কথা বললাম যে হ্যাঁ তুমি ঠিক আছো, অপারেশন হয়ে গেছে, আর করতে হবে না, সব ঠিক আছে। তো মা তখন বলে যে আর তাহলে আমাকে অপারেশন করতে হবে না। না, তো আমি মিথ্যে কথা বললাম সেই টাইমটুকু ম্যানেজ করার জন্য যে না আর করতে হবে না, এই কষ্ট একবারই। তো মা তার মধ্যে আমাকে জিজ্ঞেস করে তুই খেয়েছিস, বাপি খেয়েছে কিনা, তুই খেয়েছিস কিনা। কিন্তু ওই দিন আমি দেখে নিতে পারছিলাম না। তারপরেও সে মা কেমন না, সে নিজে ওরকম কষ্টের মধ্যে আছে, সে নিজে ওরকমভাবে পড়ে আছে, আর সে আমাকে জিজ্ঞেস করছে আমি খেয়েছি কিনা। তো তারপরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ আমি যখনই সরে যাচ্ছিলাম মা তো সেমি কনসিয়াস, এখনও তো অ্যানাস্থেশিয়ার ইফেক্টটা আছে, তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সে ভয় পাচ্ছে যদি সে অজ্ঞান হয়ে যায়, যদি সে না ফিরে, সে ঘুমাচ্ছে না। তো আমি মাকে গিয়ে বললাম যে আমি পাশে দাঁড়িয়ে আছি, তুমি একটু ঘুমাও। তো আমি ওখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর সে 1 ঘন্টা সে একটু শুয়েছিল, সে একটু নিশ্চিন্তে ঘুমিয়েছিল যে না আমার পাশে আছে, কিছু হলে সে আমাকে দেখবে। আমি এই জিনিসগুলো নিতে পারছি না। এক একটা দিন, তারপরও ডিসচার্জ হওয়ার কিছুদিন পরে ডিসচার্জ দেয়, তারপর কেমোথেরাপি ডেট ঠিক হয়। তোমাদের আমি কেমোথেরাপির সেই দিনটাও দেখাবো। আমি চেয়েছিলাম যে আমাদের অনেকের অনেক মিসকনসেপ্ট থাকে কেমোথেরাপি নিয়ে, তো আমি চেয়েছি যে পুরোটা জন্য তোমাদেরকে দেখানো হয়, আমি দেখাতে পারি যে আসলে কেমোথেরাপি কেমন হয়, এটা পেইনফুল না পেইনলেস, কোনটা কার জন্য বেস্ট অপশান। কারণ অনেকেরই জীবনে এই জিনিসটা মনে হয় আছে, অনেকই পেশেন্ট আমি দেখছি, অনেকেরই লাইফের এই মোডটা, যারা ক্যান্সার পেশেন্ট। আমি চাই আমার এই ব্লগের মাধ্যমে তারা দেখুক যে সত্যি কেমোথেরাপি কেমন হয়, প্র্যাকটিক্যালটা আমি দেখাতে চাই, তো আমি অবশ্যই সেটা নিয়ে রাখবো। আর ডক্টর একটা জিনিস আমাকে জানিয়েছিল ইন্ট্রাপেরিটোনাল কেমোথেরাপির টাইমে, যে আমার মায়ের ক্যান্সারটা আর্লি স্টেজ নয়, এটা অ্যাডভান্সড স্টেজে রয়েছে। তো সেটা আমার জন্য আরও ডিফিকাল্ট হয়ে গেছিলো জানার পর, যে এটা কতটা ভগবান কারোর জীবনে এই দিনটা না দিক, আমার জীবনে এখন যে সময়টা চলছে, যে দিনটা চলছে, ভগবান যেন কারোর জীবনে না দেয়, কারোর মাকে যেন এরকম অসুস্থ হয়ে থাকতে না হয়, কোনো সন্তানকে যেন তোর মাকে এই পরিস্থিতিতে দেখতে না হয় যেটা আমি দেখছি। আমার লাইফটা এখন কী হওয়ার কথা ছিল, আমার সামনে এফএমজি, এখনও মাকে নিয়ে কত কিছু করার বাকি, এখনও কত জায়গায় যাওয়ার বাকি। সবে তো জীবনটা আমি গোছাচ্ছি, সবে তো আমার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, সবে ডিগ্রিটা আমি আনলাম, আর সেখানেই এখন এত বড় কিছু আমার সামনে চলে আসলো। আমি সবসময় বিজি থাকি, আমি যদি একটা টাইমেও একটু একা বসে থাকি তো আমার সব কিছুই স্ট্রাইক করে, আমার সব কিছু ফ্ল্যাশব্যাক হয়, আমার শুধু মনে পড়ে যায় যে এখন আমার লাইফটা কী হওয়ার কথা ছিল। আমার মার স্বপ্ন পূরণ করলাম, এখন আমার মাকে নিয়ে কত জায়গায় যাওয়ার বাকি, ঘোরা বাকি, কিন্তু তার আগেই জন্য দুনিয়া আমার পাল্টে গেল, সব কিছু ঘুরে গেল। আমার জীবনটাই একরকম ছিল আর আমি পুরো আলাদা রকম হয়ে গেলাম। ভগবান কারোর জীবনের দিন না দিক। আমি শুধু তোমাদের কাছে এটাই করবো যে তোমরা প্লিজ প্রে করো, অনেক 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 প্রে করো যেন খুব ভালোভাবে মার কেমোথেরাপি সেশনগুলো শেষ হয়, সার্জারি যদি করতে হয় যেন অনেক ভালোভাবে হয়, আর মা যেন একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। আমি কোনো রকম সোশ্যাল মিডিয়া এখন ইউজ করছি না, আমি দেখতে পারি না, ভিডিও দেখি না বা কিছু দেখি না। আমার শুধু মনে হয় যে সবার মা সুস্থ থাক, কিন্তু আমার মা কেন এত অসুস্থ, আমার কেন তাকে খাওয়াতে হচ্ছে, আমার কেন তাকে স্নান করাতে হচ্ছে, আমার কেন তাকে নিয়ে চলছে। সে তো এগুলো আমাদেরকে আমার জন্য করে, আমি এগুলোর জন্য রেডি ছিলাম না, কেউই রেডি থাকে না, কিন্তু কপালে বিধাতার লেখা কেউ বদলাতে পারে না, এটাই হলো কথা।
আমার বিধাতা আমার কপাল আলাদা রকমভাবেই লিখেছে, তার জন্য এখনই আমার জীবনে এটা আসলো। তাই এইটুকু আমি ব্লেসড যে আমার পড়াটা শেষ হয়ে গেছে, আমার বাংলাদেশ থেকে সব কিছু কমপ্লিট হয়েছে। এটলিস্ট আমি মার কাছে আছি, মাকে দেখতে পাচ্ছি, মা দেখাশোনা করতে পারছি, 24 ঘন্টা মার পাশে থাকতে পারছি। এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি শুধু এটাই তোমাদেরকে জানাতে চাইবো যে প্রচুর 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 প্রার্থনা করো, তোমাদের অনেক প্রার্থনার আমার এখন দরকার। সামনে আমার এই ফিল্ম আছে আমি জানি, কিন্তু সব কিছু আমার মাথায় আসছে না। আমি এখন সব কিছু আমি জানি না, আমি সব কিছু ভুলে গেছি, আমি সব কিছু মাথাতে আউট। আমি শুধু এটা চাই যে আমার মা তাড়াতাড়ি সুস্থ হোক, আর আমি মাকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে যাই। আমি এখানে চেন্নাইতেই আছি, হসপিটাল রুম করতে হচ্ছে। আমি জায়গা পাচ্ছিলাম না, অনেক দিন ধরে আপডেটগুলো দেওয়ার ছিল তোমাদেরকে। তো আমি এখন ছাদে বসে একটু ভাবলাম যে আপডেটটা দিয়ে দিই, কারণ তোমাদের অধিকার আছে, আর তোমাদের সাথে আমি আমার এই জিনিসটা শেয়ার করতে চাই। যেরকম আমি আমার সুখ শেয়ার করি, আনন্দ শেয়ার করি, সেরকম আমার এই সব থেকে কালো দিন আমার জীবনের, এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ 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 অনেক 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 প্রে করো আমার জন্য, যেন সে সুস্থ হয়, যেন খুব ভালোভাবে তাকে আমরা নিয়ে যাই। আর আস্তে আস্তে জার্নিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যতটুকু পারবো। সামনে সেকেন্ড একটা কেমোথেরাপিসে তোমরা এখন দেখবে, আমি ক্লিপটা নিয়ে রেখেছিলাম। এই ভিডিওটুকু আমি কিছুদিন পরে বানাচ্ছি, কারণ এইটুকু আমি নেওয়ার সে আমার মেন্টাল স্টেট ছিল না সেইভাবে যে আমি এইগুলো করতে পারবো বা নিতে পারবো। আমি সব ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে সব কিছু আবার ট্র্যাকে ফেরালো। সে চাই যে না আমি কোনোভাবেই কোনো কিছু কুইট না করি। শুধু আমি না, আমাদের 3 বোনই। আমার দিদির অবস্থা অনেক খারাপ, বোনের অবস্থাও খারাপ, কিন্তু মা সবসময় পাশে থেকে বলেছে যে না, কোনো কিছু ছাড়া যাবে না, তোদেরকে ট্র্যাকে থাকতে হবে, আমি ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। তো তার কাছ থেকেই জোর নিয়ে আমি আবার ক্যামেরার সামনে এসেছি, আমি আবার শুরু করছি। সে চাই যে তার জার্নির জন্য আমি সবার সাথে শেয়ার করি, যাতে আরও 10 জন, আরও 10টা ক্যান্সার পেশেন্ট যার ফ্যামিলিতে যদি কোনো সময় এরকম আসে, সেই জন্য ইন্সপায়ার্ড হয়, কোনোভাবে যেন হার না মানে। তার জন্য আমি আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে থাকবো। তো আগে আগে আরও সব আপডেটস দিতে থাকবো, তোমরা প্রার্থনা করো। তো আমি ভিডিওটা এখানে, চলো নেক্সটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি আমার এইটা এখানে শেষ করছি। তো যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর থেকো আমার সাথে। আরও জার্নি এখনও অনেক বাকি, জানি না জীবন আমার জন্য কী নিয়ে অপেক্ষা করছে, আরও কি আছে আমার সামনে, কিন্তু আমি সবসময় পজিটিভ থাকবো। আমার হার মানলে চলবে না। আমার ইচ্ছে করছে আমি চিৎকার করে কাঁদি, ভগবানকে প্রশ্ন করি যে কেন আমার জীবনে এরকম। কিন্তু আমি যদি ওরকম কিছু করি তো আমি আমার মাকে সামলাতে পারবো না, তার জন্য সেটা আমি করতে পারছি না। আমি আমার মতো সাইড হচ্ছে, আবার যাচ্ছি, মানে এমন হয়েছে এক হাত দিয়ে চোখ মুছছি আর এক হাত দিয়ে আবার সব কিছু করছি। তো পরিস্থিতি মানুষকে অনেক ম্যাচিওর করে। আমার পরিস্থিতি জীবনে এমন এমন আসে যে আমাকে আরও ম্যাচিওর করে দেয়, আরও কঠিন করে দেয়। তো এটা সময়টা হয়তো বা সেরকম একটা আমাকে আরও কঠিন করে দিচ্ছে, আরও ম্যাচিওর করে দিচ্ছে। তো এটা আমার জন্য অনেক 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 বেশি টাফ টাইম। ভগবান এরকম টাইম কারোর জীবনে না দিক। এই টাফ টাইম আমাকে পার করতে হবে। আমার সাথে গপু আছে, আর আমি পজিটিভ আছি, অবশ্যই পার হবে, আমার মা সুস্থ হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আমি আসবো নতুন আপডেটস নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ কিছু কিছু ক্লিপ আছে আমার কাছে, তোমরা দেখে নাও। মায়ের হসপিটাল শুরুর থেকে শেষ অবধি, মানে এখনও অবধি জার্নিটা আমি কিছু কিছু করে ক্যাপচার করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আমি এখানে শেষ করছি। আমার এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল, তার জন্য আমি দিলাম। তো চলো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। তো এটা সেই দিন ছিল যেদিন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। আজকে আমরা চেন্নাই রওনা দিচ্ছি, আলিয়াও সাথে ছিল, তো আমরা একসাথেই এয়ারপোর্ট পৌঁছালাম। এই যে আমরা ফ্লাইট উঠে গেছি, এটা আমার মার ফার্স্ট ফ্লাইট ছিল। তো এইভাবে আমি ভাবতে পারিনি। আমাদের ফ্লাইটটা রানও করে গেছে, তো আস্তে আস্তে আমরা ওখানে পৌঁছে যাই। দিন সকালেই ছিল আমাদের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টের টাইম, তো আমরা হসপিটালে সেই জন্য ওয়েট করছি। তো এই দিন সার্জারির আগের দিন রাত একটা অ্যাটেন্ডেন্ট থাকতে হয় সাথে, তো আমি মায়ের সাথে ছিলাম। আর এই যে
আমি সাথে গপুকেও নিয়ে এসেছি, গপু না থাকলে তো হবে না। আর এই যে সকাল হয়ে গেছে আর মার আজকে সার্জারির ডেট, এখন মাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। Approximately 10 hours later. সার্জিক্যাল আইসিইউ এর ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, এটা মাকে জেনারেল বেডে দিয়ে দিয়েছিল 24 ঘন্টা পরে, তো সেই ক্লিপটা আমি একটু দেখালাম। এর থেকেও খারাপভাবে ছিল সার্জিক্যাল আইসিইউতে, তার জন্য আমি দেখাইনি। এটা নেক্সট ডে মর্নিং যখন মা একটু স্টেবল হলো তখন ভাপ নিতে হবে, তো মা এখানে গরম জলের ভাপ নিচ্ছে। আর পাশে একটা বেড ছিল অ্যাটেন্ডেন্টের, তো আমি সেখানে রেস্ট নিতাম, আমি সেখানেই থাকতাম মায়ের সাথে সব সময়। তো মার ব্রেকফাস্ট চলে এসছে আর এখানে মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, যেটা আমি খাইয়ে দেবো। আইভি পটাশিয়াম দিলে খুব জ্বালা পোড়া করছিল, তো আমি এখানে মাকে বারবার ম্যাসাজ করে দিচ্ছিলাম। ওটা 4 ঘন্টার একটা আইভি ছিল, তো এখানে ম্যাসাজ করে দিচ্ছিলাম কারণ প্রচণ্ড জ্বালা পোড়া হচ্ছিল মার। তো ফাইনালি পরের দিন মা একটু বেটার ফিল করা শুরু করলো, আজ মা একটু ভালো আছে, তো গপুকে নিয়ে টাইম কাটাচ্ছে, এদিকে একটু ফোন দেখছে। তো আমারও বেশ মনটা ভালো ছিল মাকে এইভাবে দেখে। এখানে ব্রেকফাস্ট এসে গেছে রীতিমতো, তো আমি খাইয়ে দিচ্ছি। তারপর এসে গেছে এখানে লাঞ্চ পনিরের তরকারি দিয়ে, সেটাও আমি মাকে খাইয়ে দিচ্ছি। তো আমরা এখানে এসেছি কেমোথেরাপির জন্য, আজকে সিস্টেমিক কেমোথেরাপি। মা অনেক ভয় পাচ্ছে, স্বাভাবিক ভয় পাওয়াটাই। তো এগুলো হলো প্রি মেডিকেশন কেমোথেরাপির আগে যেগুলো স্টার্ট হয়ে গেছে। প্রথমে এরা প্রি মেডিকেশনগুলো দেবে, তারপর মেন জিনিস কেমো আসছে। তো এই হলো সেই কেমো। এখনকার কেমোথেরাপি অনেক উন্নত। তো এখানে 5% ডেক্সট্রসের সাথে 2টো ভায়েল মিক্স করে দেওয়া হয়েছে, আর এইভাবে আইভি দেওয়া হচ্ছে জাস্ট স্যালাইনের মতো। এখানে কোনো কিছু ফিল করবে না পেশেন্ট। তো অনেক উন্নতি পদ্ধতি এখন এখানে মনিটরও করা হচ্ছে যাতে কোনো ব্লকেজ না থাকে, তো কোনো অসুবিধা হয়নি। এইভাবে এখন কেমোথেরাপি দেওয়া হয়। তো 2 ঘন্টা পর কেমোটা শেষ হয়েছে, আইভিতে কেমো দিয়েছিল। এখন মা একটু রেস্টে আছে, তারপর স্টেরয়েড দিয়েছে। কিছু আমার মুখ টুক ভিজা দেখছে, আমি জাস্ট একটু জল টল দিয়ে আসলাম, ভালো লাগছিল না শরীরটা, কারণ অনেক স্ট্রেসে ছিলাম যে কেমোর পরে কি হবে। তা এখনও মা সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। তোমরা দেখলে কেমো কীভাবে দেয় আমি তো জানতাম না, আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমিও দেখছি। তো এটা চলবে, আর তারপরে রাত থেকে ট্যাবলেট দেবে মা, ট্যাবলেট কেমোও চলবে। এখন 2টো রুলস বেরিয়েছে, আইভিতেও দেয় ট্যাবলেটেও দেয়। তো একটা আইভিতে দিচ্ছে, আবার ট্যাবলেটও দিচ্ছে। তো এখন মা একটু রেস্ট নিক, আবার দেখি ট্যাবলেট খাওয়ার পরে কি হয় না হয়। আর এটা হলো কেমোথেরাপির ট্যাবলেট। তো গুড মর্নিং, আজকে সেকেন্ড ডে, মানে আজকে ডিসচার্জ হয়ে যাবে। কালকে রাতে ট্যাবলেটটা দেওয়ার পরে কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটু মাসেল টাইটনেস হচ্ছিল, একটু গলায় মানে অনেক টাইট ফিল হচ্ছে, একটু টুকটাক প্রবলেম হচ্ছে, কিন্তু মেজর কিছু হয়নি। যেমন আমি ভয় পাচ্ছিলাম অনেক বমি টমি করতে পারে, কিন্তু এখন অবধি ঠাকুরের কৃপায় সেটা হয়নি। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ। যেমন জ্বর এসছে, তেমন কাশি কন্টিনিউ, কিছুই ঠিক হচ্ছে না। মানে মার সাথে সাথে আমারও শরীর এত খারাপ হয়ে গেছে। তারপরে বিপিও হাই হয়ে গেছে, মানে স্ট্রেস এরকম হচ্ছে। মেন আমার কাশিটাই ঠিক হয় না, তারপরে এত জ্বর। তো এখন বসে আছি, একটু পরে মাকে ব্রেকফাস্ট করাবো, তারপর আবার কেমো ট্যাবলেট দেবে, তারপরে দেখা যাক আজকে কি হয়। ডক্টর আসবে, কনসাল্ট করব, তারপর আজকে ডিসচার্জ করে দেবে, রুমে নিয়ে যাব। হোপ ফর দ্য বেস্ট। তো আজকের মতো জার্নি শেষ, আমাদের কেমোথেরাপি 2 দিনে শেষ হয়ে গেল। এখন আমরা রুমের দিকে যাচ্ছি, ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু এখনও কিছু প্রসেস বাকি আছে, তার জন্য ওয়েট করছি। চলো মার কাছ থেকে শুনে নেই মার কেমোথেরাপির এক্সপিরিয়েন্স কেমন ছিল। হাই, কোনোরকম বেঁচে ফিরে আসলাম, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ততটা কিছু খারাপ হয়নি। খুব কেয়ারফুলি আমাকে দেখেছে এবং খুব এক্সপেন্সিভ মেডিসিনগুলো আমার জন্য ইউজ করেছে। কেমোটাও খুব ভালো। তো এই যাত্রার মতো কিছুটা রেহাই পেয়েছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকি। টাটা। তোমার কি কোনো রকম কেমো দেওয়ার সময় জ্বালা পোড়া করেছে? না, আমার কোনো জ্বালা পোড়া করিনি। কোনো রকম কিছু বোঝনি, স্যালাইনের মতো গিয়েছে? বুঝিনি তেমন কিছু, কিন্তু পরে একটু হাত গলা সমস্যা হচ্ছিল, টাইটনেস ফিল হচ্ছিল। তাছাড়া তেমন কিছু এখনো হয়নি, কারণ আমাকে ভীষণ ভাবে প্রোটেকশন দিয়েছে।
তো তোমরা শুনেই নিলে মার এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যাপোলোতে। আমার হাতে সার্ভিসটা অনেক ভালো, এখানকার ডক্টর অনেক ভালো আর অনেক কেয়ারফুলি এরা কাজ করে। কিছু সাউন্ড হচ্ছে তার জন্য হয়তো তোমরা একটু অসুবিধা ফিল করছো, এটা কিছু করার নেই, কনস্ট্রাকশনের কাজ সারাদিন হয়, রাতের বেলা আর হয় না। তো এবারে যাত্রা তো এখনও অবধি ভালোভাবে গেল। এখন ওরাল কেমো চলবে ট্যাবলেট 13 দিন, তারপরে আবার গ্যাপ, তারপরে আবার শুরু হবে সেকেন্ড সাইকেল। তো এখন যাই রুমের দিকে।